অবশেষে সুদীপ আর প্রফেসর প্রীতম বসুর গাড়িতে করে পরমাকে হাসপাতালে নিয়ে আসে। এরপর যখন আদিত্য জানতে পারে যে পরমা হাসপাতালে ভর্তি আছে, তখন সে হাসপাতালে ছুটে আসে এবং সেখানে এসে সুদীপার কলেজের প্রফেসর প্রীতম বসুকে দেখে সে সুদীপার ওপর সন্দেহ করতে থাকে এবং সে সুদীপাকে চরিত্রহীন বলে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক করে দেখতে থাকুন। পরমাকে প্রীতম বসুর গাড়িতে করে হাসপাতালে এনে পরমাকে ভর্তি করে সুদীপা। ডাক্তারের বলে সময় মতো আনা হয়েছে বলেই সে এখনও বেঁচে আছে, কিন্তু অবস্থা আশঙ্কাজনক। সুদীপা ও রূপা দুজনেই কান্নায় ভেঙে পড়ে। এদিকে গায়ত্রী সেই মুহূর্তে সেখানে এসে পৌঁছায় এবং ডাক্তারকে জিজ্ঞাসা করে, আমার পুত্রবধূ বাঁচবে তো? তখন ডাক্তার উত্তর দেয়, বলে ওষুধের ডোজ অনেক বেশি ছিল, এখনও কিছু বলা সম্ভব হচ্ছে না। গায়ত্রী এ কথা শুনে চুপ করে বসে পড়ে। তারপর নিজেকে সে দোষারোপ করতে শুরু করে। আর সে বলে, আমি যদি ওকে এতটা অপমান না করতাম হয়তো এমনটা সে করতো না, এমনটা ঘটতো না। অন্যদিকে তখন আদিত্য থানায় বসে নিজের ভুল বুঝতে পারে। এক সহকর্মীর কাছ থেকে ফোন পায় যে, স্যার আপনার বাড়িতে পরমা বেহুশ অবস্থায় পাওয়া গেছে। খবর শুনেই আদিত্য দৌড়ে হাসপাতালে পৌঁছায়। সেখানে সুদীপাকে দেখে বলে, আমি জানতাম না ও এমন কিছু করবে, আমি শুধু চেয়েছিলাম একটু দূরে থাকুক। এদিকে সঞ্চারী দূর থেকে সব কিছু দেখে আতঙ্কিত হয়। সে মনে মনে ভাবে, আমি তো শুধু ওর কষ্টটা বাড়াতে চেয়েছিলাম, কিন্তু এখন যদি ও মারা যায় সবাই তো আমাকেই দায়ী করবে। এটা ভেবে সে সেখান থেকে পালানোর পরিকল্পনা করতে থাকে। এদিকে সুদীপা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। সে বলে, ভগবান একবার পরমাকে ফিরিয়ে দাও, ওকে এইভাবে আমার কাছ থেকে নিয়ে নিও না। এরপর পরদিন দেখা যায় হাসপাতালের কেবিনে পরমা নিঃশব্দে শুয়ে আছে। ডাক্তাররা জানায় বিপদ আপাতত কেটে গেছে, কিন্তু এখনও তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। সুদীপা সারা রাত জেগে পরমার পাশেই ছিল। তার চোখ মুখ লাল, মুখে ক্লান্ত, কিন্তু তার মনে শান্তি, কারণ পরমার কিছু হয়নি, পরমা জীবিত আছে। সকালে আদিত্য হাসপাতালের দরজায় এসেই থেমে যায়। সে দেখে প্রীতম বসু বাইরে দাঁড়িয়ে আছে আর সুদীপা ভেতরে নার্সের সঙ্গে কথা বলছে। মুহূর্তেই তার চোখে রাগ জ্বলে ওঠে। সে এগিয়ে এসে চিৎকার করে ওঠে। সে বলে, এখানে এই প্রীতম বসু কী করছে সুদীপা? ওর সঙ্গে তোমার কী সম্পর্ক? সবাই এই কথা শুনে হতবাক হয়ে যায়। সুদীপা অবাক হয়ে তাকিয়ে থাকে আদিত্যর দিকে। সে বলে, তুমি কি বলছো মিস্টার চৌধুরী? ও শুধু সাহায্য করেছে আমাদেরকে, আমি পরমাকে একা এখানে হসপিটালে আনতে পারিনি। তখন আদিত্য তীক্ষ্ণ স্বরে বলে, হ্যাঁ নিশ্চয়ই সাহায্য করেছে, কারণ তুমি তো এখন সব কিছু ওর সঙ্গেই করো। তোমার চরিত্র আমি আজ বুঝতে পেরে গেছি। সেই সময় সেখানে গায়ত্রী চলে আসে আর সে পরিস্থিতি কোনো কিছু না বুঝে সে বলে ওঠে, আমি তো আগেই বলেছিলাম এই মেয়ে আমাদের ঘরে অশান্তির কারণ। একবার পরমাকে মরতে বসিয়েছে, এখন আবার হাসপাতালে নাটক করছে। এই চরিত্রহীন মেয়ের আর কিছুই দেখতে বাকি নেই। সুদীপা একথা শুনে কষ্ট পেতে থাকে। সুদীপা তখন কেঁপে ওঠে এবং তার চোখে জল চলে আসে। সে কিছুই বলে না, সে সব কিছু চুপচাপ দাঁড়িয়ে শুনতে থাকে। কিছুক্ষণ পর সুদীপা বলে, বড় মা, আপনি যেটা ভাবছেন সেটা সত্য নয়। আমি পরমাকে বাঁচানোর জন্য এখানে এনেছিলাম। গায়ত্রী কড়া স্বরে বলে, চুপ করো তুমি, তোমার মুখে আর একটা কথাও আমি শুনতে চাই না। তুমি আমাদের পরিবারের নামে কালিমা লিপ্ত করেছো। আদিত্য রাগে ওখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই সেখানে ডাক্তার চলে আসে এবং বলে, দয়া করে আপনারা তর্কও বন্ধ করুন, রোগী এখনও বিপজ্জনক অবস্থায় আছে। এই পরিবেশে ওর অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। সবাই একথা শুনে চুপ হয়ে যায়। সুদীপা ধীরে ধীরে কেবিনের কোণে গিয়ে বসে পড়ে। চোখের কোণে জল গড়িয়ে পড়তে থাকে। সে মনে মনে ভাবে, যাদের জন্য আমি নিজের জীবন ঝুঁকিতে ফেললাম, আজ তারাই আমার বিশ্বাস করলো না। হয়তো সত্যিই আমি ভুল জায়গায় ভালো হতে চেয়েছি। প্রীতম বসু তখন দূর থেকে সব কিছু দেখতে থাকে। সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে আদিত্য একবার পিছন ফিরে তাকায় যে প্রীতম বসু সেখান থেকে চলে যাচ্ছে। এরপর দেখা যায় সেখানে পরমার বাবা মা সবাই চলে এসেছে খবরটা শুনে, এবং এসেই সে পরমার খোঁজখবর নিতে থাকে যে পরমা এখন কেমন আছে, তার অবস্থা ভালো তো, সেই সুস্থ আছে কিনা এসব নিয়ে শ্রুতি টেনশন করতে থাকে। আর সেই মুহূর্তে শ্রুতি খেয়াল করে যে সুদীপা বাইরে বসে আছে। আর তখনই সে সুদীপার কাছে এগিয়ে যায় এবং সে সুদীপাকে দোষারোপ করতে থাকে। সে বলে, আজ তোমার জন্য শুধু আমার মেয়েটা মরতে বসেছে, তোমার জন্য সব কিছু হচ্ছে। তুমি যদি এমনটা না করতে কালকে, তাহলে কিছুই হতো না। তোমার জন্য আজকে আমার মেয়েটা মরতে বসেছে। আমার মেয়েটা যদি কিছু হয় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। এভাবে শ্রুতি নানাভাবে সুদীপাকে অপমান করতে থাকে। এদিকে তখন সুদীপা শ্রুতির কথাগুলো, মানে পরমার মায়ের বলা কথাগুলো অবাক হয়ে শুনতে থাকে। সে কিছুই বলতে পারছে না, সে হতবাক হয়ে তাকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে সেখানে পরমার বাবা চলে আসে এবং পরমার বাবা শুরু থেকে বোঝানোর চেষ্টা করে যে এখানে সুদীপার কোনো দোষ নেই।
সুদীপা যেটা করেছে ঠিকই করেছে, আর এই সুদীপার জন্যই পরমা আজ বেঁচে আছে। কারণ সুদীপাই পরমাকে এই হাসপাতালে এনে ভর্তি করেছে। এই সুদীপা যদি ওকে হাসপাতালে এনে ভর্তি না করতো, তাহলে আমরা আমার মেয়েকে হারিয়ে ফেলতাম। ও নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু ঠিক সময় মতো সুদীপা তার ঘরে গিয়েছিল বলেই পরমা আজ এখানে আছে, পরমা জীবিত আছে। তাই তুমি ওকে ভুল বুঝো না, ওকে দোষারোপ করো না। ওর পিসি যেটা করেছে সেটার ভুল তুমি সুদীপারকে দিতে যেও না। এই বলে সে শ্রুতিকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং এরপর পরমার বাবা ও মা পরমার কাছে যায় এবং পরমার কাছে গিয়ে তারা কাঁদতে থাকে। পরমার মা তখন বলে ওঠে যে, মা তুই এমনটা কেন করেছিলিস? তুই এমনটা করার আগে কি একবারও তুই আমাদের কথা ভাবিসনি? তুই জানিস না আমরা তোকে ছাড়া বাঁচতে পারবো না? তুই না কিনা আমাদেরকে ছেড়ে চলে যেতে চাইছিলিস? তুই জানিস তোকে আমরা চোখে আগলে রাখতাম, আর তুই আজকে এই কাজটা করলি? আমরা তোর বাবার তো কী অবস্থা হতো ভাবতো। তুই যদি এরকম কাজ করিস তাহলে তোর বাবা তো পুরো ভেঙে পড়বে। তোর বাবাকে কি করে আমরা সামলাবো? আর তখন এই কথা শুনে পরমা বলে ওঠে, আমি আর পারছি না এসব কিছু সহ্য করতে। আমি আর এত অপমান নিতে পারছি না। সবাই আমাকেই দোষারোপ করছে, সবাই আমাকেই দোষী করছে। তাই আমি চেয়েছিলাম মুক্তি করতে, আমি মুক্তি দিতে চেয়েছিলাম সবাইকে। তাই আমি এই দুনিয়া ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। আমি আর পারছি না। তখন এ কথা শুনে শ্রুতি বলে ওঠে, ঠিক আছে, তোকে আর ওই বাড়িতে থাকতে হবে না। তুই এবার আমার সঙ্গে আমার বাড়িতেই থাকবি। তোকে আর আমি ওই বাড়িতে থাকতে দেবো না। ওই সুদীপার সাথে তোর আর কোনো রকমই সম্পর্ক রাখতে হবে না। তুই আমাদের বাড়িতে চলে আসবি। আর সেই মুহূর্তে সেখানে অব্র চলে আসে এবং অব্র এসে পরমার বাবা ও মায়ের কথাগুলো অবাক হয়ে শুনতে থাকে। পরমার বাবা তখন খেয়াল করে যে অব্র এসে দাঁড়িয়েছে, কিন্তু তখন সে শ্রুতিকে কিছু বলে না। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো কথাই বলে না। এরপর অব্রজিৎ পরমার কাছে আসে এবং পরমাকে বলে যে, পরমা তুমি এমনটা কেন করলে? আমরা তো চেয়েছিলাম যে আমাদের সম্পর্কটা সব কিছু ভুলে আবারও নতুন করে শুরু করতে, কিন্তু তুমি তার আগেই তুমি এসব করে বসলে। তুমি কি চাও না যে আমাদের সম্পর্কটা নতুনভাবে শুরু হোক? তুমি আদিত্যকে ভুলে আমার সঙ্গে নতুন করে জীবনটা শুরু করো। তখন পরমা কিছুই উত্তর দিতে পারে না। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে অভ্রজিতের দিকে। সে বুঝতে পারছে না সে কী করবে, সে কী উত্তর দেবে। কারণ সে তো মনে মনে আদিত্যকেই ভালোবাসে, আর তার বাড়িতে থেকে আদিত্যর পাশে থেকে সে অন্য কাউকে কীভাবে মেনে নেবে। এইদিকে তখন দেখা যায় বাইরে অংশুমান মানে আদিত্যর বাবা সেখানে চলে এসেছে এবং সাথে কুন্তলাও চলে এসেছে এবং কুন্তলা এবং অংশুমান দুজনেই সুদীপাকে দোষারোপ করছে এবং তখন বড়মাকে উদ্দেশ্য করে বলছে যে, এই মেয়েকে তুমি বাড়ি থেকে বার করে দাও বৌদি। তুমি এই মেয়েকে যতদিন না বার করে দেবে ততদিন এই বাড়িতে একটার পর একটা বিপদ চলেই আসবে, ঘটতেই চলবে। এই কথা এই কুন্তলা মানে এই মাতাজি আমাদেরকে বলেছে, আমাকে বলেছে এই সুদীপাই অলক্ষণী। এই মেয়েটি যতদিন বাড়িতে থাকবে ততদিন এই বাড়িতে একের পর এক বিপদ ঘটবে, অঙ্গমঙ্গল ঘটে আসবে। তাই তুমি সময় থাকতে আর বড় কিছু ঘটে যাওয়ার আগে তুমি এই মেয়েকে, এই যার কোনো বংশ পরিচয় নেই, গোত্র নেই, তুমি তাকে এই বাড়ি ছাড়া বিদায় করো। এদিকে তখন আদিত্য এই কথা শুনে তখন আর কিছুই বলে না, কারণ সে তো সুদীপার ওপর রেগে আছে। কারণ সে মনে মনে ভাবছে যে সুদীপা হয়তো ওই প্রীতম বসু ওই প্রফেসরকেই ভালোবাসে। তাই প্রফেসর প্রীতম বসু তার বাড়িতে বারবার আসছে। কিছুদিন আগে সে দিওয়ালির হিসেবে ফুল দিতে এসেছিল এবং আজকে সে পরমাকে গাড়িতে করে সেখানে হাসপাতালে নিয়ে আসলো। এটা সে কিছুতেই সে মেনে নিতে পারছে না। এদিকে কিন্তু ব্যাপারটা অব্রজিৎ খেয়াল করছে যে সুদীপাকে নানাভাবে অপমান করলেও আদিত্য কোনো কিছুই বলছে না, সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তখন অব্রজিৎ বলে, আদিত্য আর সুদীপার মধ্যে হয়তো ঝামেলা হয়েছে, তাই তারা একে অপরের সাথে কথা বলছে না, তাই এভাবে হয়তো চুপচাপ দাঁড়িয়ে আছে আদিত্য। এরপর কুন্তলা তখন মনে মনে খুশি হয় এটা দেখে যে সবাই এখন সুদীপাকে অপমান করছে, ভুল বুঝছে। এটাই এক মোক্ষম সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই সুদীপাকে এই বাড়ি ছেড়ে বের করার চেষ্টা করতে হবে। সুদীপার পিসি তো নিজে ইচ্ছাই চলে গেছে, যেটা ভেবেছিলাম সেটাই হলো, যে সুদীপাই পারবে একমাত্র সুদীপার পিসিকে এই বাড়ি থেকে তাড়াতে। আর সেটাই হলো প্ল্যানিং মতো। এবার শুধু সুদীপাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। তখনই কুন্তলা সবাইকে বলে ওঠে, আমি তো আগেই বলেছিলাম যে এই মেয়েকে আর ওই বয়স্ক মহিলাকে, ওই ভিখারিকে এই বাড়ি থেকে বার করতে হবে। এই দুজনকে বাড়ি থেকে না তাড়ালে তোমাদের বাড়িতে কখনোই মঙ্গল হবে না। সবসময় একটার পর একটা বিপদ ঘটতেই চলবে। বড় মাও এ কথা শুনে বলে, হ্যাঁ
আমি তো তাড়াতেই চাই এই মেয়েটাকে, কিন্তু আদিত্য তো আমার কোনো কথাই শোনে না। বারবার আদিত্য আমার কথার বিরুদ্ধে গিয়ে সুদীপার সাথ দেয়, সুদীপার পাশে দাঁড়ায়। তখন এই কথা শুনে আদিত্য বলে, বড় মা, আমি সবসময় ওর পাশে দাঁড়িয়েছি, কারণ আমি ওর বাবাকে কথা দিয়েছিলাম যে সুদীপার বিপদে আপদে আমি পাশে থাকবো, ওকে ডাক্তার বানাবো। তখন বড় মা এই কথা শুনে তো আরও রেগে যায় আদিত্যর উপর। আদিত্যকে বলে, তুই আবারও কথা বলেছিস আমার উপরে? আমি তোকে কাল বলেছিলাম না তুই আমার মুখের উপরে কোনো কথা বলবি না? তাহলে তুই কেন বারবার আমার অবাধ্য হচ্ছিস? আমি তো তোকে এত ভালোবাসতাম, আর তুই কি সব কিছু ভুলে গেলি এই একটা মেয়েটার জন্য? এই মেয়েটার জন্য তুই এতদিনের ভালোবাসা সব কিছু ভুলে গেলি? তখন আদিত্য বলে, না বড় মা, আমি কিছুই ভুলিনি, আমি কিছুই বলিনি। আর ওই সুদীপাকে তো আমি এই বাড়িতে এনেছি আমি স্ত্রী হিসেবে, ওকে ডাক্তার বানাবো বলে। তখন পাশ থেকে অব্র বলে ওঠে, মা, তুমি এসব কেন বলছো? সুদীপা এই বাড়িতে থেকে সুদীপার জন্যই তো আমি জীবন ফিরে পেয়েছি। সুদীপা যদি আমার জীবনটা না বাঁচাতো তাহলে তুমি কি আমাকে ফিরে পেতে? তখন অব্রর কথা শুনে বড় মা আর কিছু বলতে পারে না। সে জানে সত্যি সত্যি সুদীপার জন্যই তার ছেলে অব্র বেঁচে আছে, কারণ সুদীপার রক্ত দিয়েই অব্রজিৎ বেঁচে এসেছে। এই কথা শুনে কুন্তলা মনে মনে বলে, এই আবার অব্রজিৎ, আদিত্যকে সামলাতে না পারছি, আবার সাথে অব্রও জুটছে। এই অব্র কবে যে শোধরাবে তা বুঝতে পারছি না। বন বন করে সুদীপাকে মাথায় তুলে ফেলেছে। এদিকে তখন অব্রজিৎ সুদীপার পাশে এসে দাঁড়ায় এবং সুদীপাকে বলে যে, বোন, তুই কোনো চিন্তা করবি না, আমি এই বাড়িতে যতদিন আছি ততদিন তোকে এই বাড়ি ছেড়ে কেউ তাড়াতে পারবে না, তুই এই বাড়িতেই থাকবি, এই বলে দিলাম। তুই যদি এই বাড়ি ছেড়ে কখনো চলে যাস তাহলে কিন্তু আমিও চলে